মমতা ব্যানার্জি যে এ মামলায় প্রমাণ লোপাট করার জন্য পুলিশ বিভাগকে বা স্বাস্থ্য বিভাগকে কাজে লাগিয়েছিলেন সেইটার প্রমাণ আছে। মমতা ব্যানার্জি যে রাত 2টো পর্যন্ত কমিশনারের সঙ্গে যে কথা বলছিলেন, আমি আগেও বারবার বলেছি যে এটা কোনো সৎ কাজের জন্য এত রাত পর্যন্ত কথা বলার কোনো দরকার ছিল না। তাহলে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ কেন করা হলো না? স্বাস্থ্য সচিবের মাধ্যমেই মমতা ব্যানার্জি এই অপরাধগুলো করিয়েছিলেন এবং স্বাস্থ্য সচিবকেও এ ব্যাপারে পুরোপুরি জিজ্ঞাসাবাদ করা উচিত এবং দরকার হলে গ্রেপ্তার করা উচিত। এই ডেড বডিটা পুড়িয়ে দেওয়া ওয়েল ডান, তার মানে তারা দ্বিতীয়বার পোস্টমর্টম করলে কিছু প্রমাণ বেরিয়ে আসবে, সেই প্রমাণটা লোপাট করাটাকেই ওয়েল ডান বলছেন? তাহলে তাদের তো ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা উচিত। যারা বিচার প্রার্থী ছিলেন তাদের কোনো বিচার পাওনা হয়নি, কিন্তু মমতা ব্যানার্জির কিছু সুবিধা হয়েছিল যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছিলেন, তাদের আন্দোলন থেকে সরিয়ে কাজে যোগ দিতে সুপ্রিম কোর্ট বাধ্য করেছিল। সেটা তিনি কেন করেছিলেন তিনিই বলতে পারবেন, চিফ জাস্টিস সাহেব, চন্দ্রচূড় সাহেব। কিন্তু তিনি অভয়ার পরিবারের বিচার পাওয়ার ব্যাপারে কোনো রকম সাহায্য করেননি। অভিযোগ করা একটা ব্যাপার, আর সেই অভিযোগটাকে প্রমাণের দ্বারা প্রতিষ্ঠিত করা আর একটা ব্যাপার। আমার যেটা প্রথম প্রশ্ন, যারা অভিযোগ করছেন তারা এতদিন পরে কেন করছেন সেটা, আর যে অভিযোগটা করছেন যে তার জামায় রক্ত ছিল এবং সে রক্ত ধোয়ার জন্য তিনি বাথরুমে গিয়েছিলেন এবং সেখানে স্নানও করেছিলেন, যিনি দেখেছিলেন তিনি কি এখন সাক্ষী দেবেন? যদি দেন তাহলে এক কথা, আর যদি না দেন তাহলে এটা কি করে প্রতিষ্ঠিত করতে চাইবেন? আর যে রক্ত ছিল, আমি ধরে নিচ্ছি এটা সত্য যে রক্ত ছিল, কিন্তু সেই রক্তটা যে অভয়ার, সেইটা কিন্তু তখন তাকে ধরলে প্রমাণ করা যেত, মানে ডিএনএ অ্যানালিসিস করলে সেটা প্রমাণিত বা অপ্রমাণিত হতো। কিন্তু এখন তো সেটা প্রমাণ করা বেশ শক্ত। কিন্তু যদি এটা প্রমাণ করা যায় যে তার কাপড়ে রক্ত ছিল আবেশ ব্যানার্জির এবং তিনি সেটা বাথরুমে গিয়ে ধুয়েছেন বা স্নান করে নিয়েছেন, তাহলে সেটা কিন্তু একটা এভিডেন্স। কিন্তু কোনো প্রত্যক্ষদর্শীকে সেটা তো বলতে হবে। অভয়ার বাবা এই কথা বলছেন জনপ্রিয় একটি টেলিভিশন মাধ্যমে গিয়ে, একদম গুরুতর অভিযোগ করেছেন তো। অভয়ার বাবা ওখানে উপস্থিত ছিলেন না, অভয়ার মাও ওখানে উপস্থিত ছিলেন না। যিনি তার রক্ত দেখেছেন এরকম কাউকে দিয়ে যদি সাক্ষী না দেওয়ানো যায় তাহলে এ অভিযোগ তো প্রমাণ করা যাবে না। নতুন করে যে ফাইল খুলছে, সরকার কিন্তু বদলে গেছে, এটা তো স্যার খুব ফ্যাক্ট যে এ রাজ্যে সরকারের একটা বড় প্রেশার ছিল এই মামলার উপরে, এটা তো বারংবার প্রমাণিত হয়ে গেছে। সরকার বদলায়নি, পশ্চিমবঙ্গ সরকারই আছে, শাসক দল বদলেছে, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এগুলো বদলেছে। তখন এক দলের ছিল, এখন এক দলের। তো তার তো একটা ইনফ্লুয়েন্স। এ দলের অপরাধীরা, আপনি যেরকম বলছেন যে মমতা ব্যানার্জির ভাইপো অপরাধী ছিলেন, তো মমতা ব্যানার্জি তাকে রক্ষা করতে চাইবেন, এটা খুব স্বাভাবিক যদি অপরাধী থেকে থাকে। কিন্তু মমতা ব্যানার্জি যে এ মামলায় প্রমাণ লোপাট করার জন্য পুলিশ বিভাগকে বা স্বাস্থ্য বিভাগকে কাজে লাগিয়েছিলেন সেইটার প্রমাণ আছে। তো এইটাতে যদি আবেশ ব্যানার্জির গায়ে রক্তর ব্যাপারটা আসে তাহলে এটা সঙ্গতিপূর্ণ হবে যে মমতা ব্যানার্জি কেন এত সক্রিয়ভাবে প্রমাণ লোপাট করতে চাইছিলেন। মনিটরও করছেন। হ্যাঁ, সেগুলো যদি এটা সাক্ষী দিয়ে বলানো যায় তাহলে এটা স্বাভাবিক হবে। কিন্তু যদি সেরকম সাক্ষী না দেওয়ানো যায় তাহলে তো এরকম অভিযোগ করে কোনো লাভ নেই। স্যার, আমরা জানি আপনি একজন প্রাক্তন আইপিএস অফিসার এবং পুলিশের অনেক মানে আপনাদের চাকরির সময়সীমা ফুরলেও কন্ট্যাক্টস গুলো কিন্তু থেকে যায় প্রথম থেকে, আমরা এটা জানি খুব ভালো করে। আপনি এই আরজিকর মামলায় একাধিকবার বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনার মতামত রেখেছেন। আপনার কাছে কি এরকম কোনো গোপন খবর আছে বা সেই সময় এসেছিল এই আবেশ বন্দ্যোপাধ্যায় বা এদের লিঙ্ক সম্পর্কিত বা কোনো গোপন তথ্য? দেখুন, গোপন খবর যেগুলো আসে সেগুলো প্রকাশ করা যায় না।
আমার কাছে এখনো পুলিশের যে নিম্ন স্তরের কিছু লোক, উচ্চ স্তরের লোক যে কেউ ফোন করেন আমি বলবো না। আজকেও একজন আইপিএস অফিসার ফোন করেছিলেন, আজকেও দুটো এরকম ফোন পেয়েছি। কিন্তু নিচের লোকেরা অনেক সময় যেটা আমার কাছে জানতে চায়, ওই তদন্তের ফরেন্সিক সায়েন্স ও ফরেন্সিক মেডিসিনের ব্যাপারে, যে এটা কি করা যায় বা কিভাবে এখানে এগোনো যায়, অথবা আইনের ব্যাপার। যেমন ধরুন একজন অফিসার ফোন করে জিজ্ঞেস করলেন যে স্যার, আমি যে জানতে পারলাম কারোর কাছে একটা খবর, আমি ডিসক্লোজ করতে বাধ্য নই এটা আমি জানি, কিন্তু কত ধারা অনুসারে সেটা আমি তাকে বলে দিলাম, তার সুবিধা হবে। তো এই রকম তো গোপন যেগুলো কমিউনিকেশন আসে, সেগুলো আমি সাধারণত প্রকাশ করি না। আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো স্যার, যে পুলিশ যেটুকু কাজ করেছিল তার বাইরে সিবিআই সন্দীপ ঘোষ যিনি প্রিন্সিপাল ছিলেন তখনকার, তাকে আর টালা থানার ওসিকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু 90 দিন পেরিয়ে যাওয়ার পরেও কোনো রকম তাদের বিরুদ্ধে চার্জশিট জমা না দেওয়া, একজন তো এখনো বাইরে রয়েছেন, আরেকজন দুর্নীতির দায়ের জেলের ভিতরে রয়েছেন। আমি একটা প্রশ্ন করব যে রীতিমতো আহ, আহ, কিছুই বাকি কিছুই করে উঠতে পারেনি সিবিআই এই দুজনকে গ্রেফতার করেছে, এমনটাই অভিযোগ করেছেন কিন্তু অভয়ার মা, বর্তমানে পানিহাটির বিজেপি বিধায়িকা রত্না দেবনাথ। কি বল? দেখুন, উনি কোন দলের বিধায়িকা বা বিধায়িকা নন, সেটাই মামলার জন্য গুরুত্বপূর্ণ নয়, তদন্তের জন্য। আপনি যে গ্রেপ্তারের কথা বললেন, এখানে দুটো মামলা হয়েছে। একটা ওখানে দুর্নীতির ব্যাপারে, এখনো যিনি ভিতরে আছেন সেই দুর্নীতির মামলায় আছেন। আপনি জানেন যে থানার ওসি জামিন পেয়ে বাইরে আছেন। এই কেসে উনিও ভিতরে নেই, উনি ওই দুর্নীতির মামলায় আছেন। এখন এই ধর্ষণ খুনের মামলায়ও প্রিন্সিপালকে গ্রেপ্তার করা হয়েছিল এবং থানার ওসিকে তো এই মামলাতেই শুধু গ্রেপ্তার করা হয়েছিল। এবং আপনি যেরকম বললেন 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারেননি, এখানে আমার প্রশ্ন, সিবিআই দেশের সব থেকে নামকরা তদন্তকারী সংস্থা, তো তারা যখন প্রিন্সিপালের মতো একজন লোককে গ্রেপ্তার করছেন, থানার ওসির মতো একজন লোককে গ্রেপ্তার করছেন, তাদের হাতে নিশ্চয়ই কোনো প্রমাণ ছিল। আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, যদি প্রমাণ ছিল না তাহলে গ্রেপ্তার করলেন কেন? আর যদি প্রমাণ ছিল তাহলে চার্জশিট দিলেন না কেন? এর থেকে তাদের তদন্ত করার পারঙ্গমতা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জাগে মানুষের মনে, আমার মনেও জেগেছে। এবং দেখুন, যে তদন্তকারী অফিসার ছিলেন, তিনি যা করেছেন সে ব্যাপারে ট্রায়াল কোর্টও মন্তব্য করেছে কিছু। আমি একটা ব্যাপার বলছি, ওখানে খুব সম্ভবত 8 তলার একটা ঘরে কিছু প্রমাণ পাওয়া যেতে পারে অফেন্সের, এরকম খবর সিবিআই অফিসারদের কাছে দেওয়া হয়েছিল। তারা কিন্তু সে ঘরে যাননি, দেখেননি, ঘরটা সিলও করেননি, ঘরটা বন্ধ রাখতে বলেছেন। পরবর্তীকালে যখন তাদেরকে বলা হলো যে তাহলে ঘরটা আবার খোলা হোক, তারা বললেন যে আমরা তো বন্ধ করতে বলিনি। যে এইটা কেন করা হলো, আমি ধরে নিচ্ছি সেখানে কি কিছুই পাওয়া যেত না, কিন্তু তদন্তকারী অফিসারদের সেখানে একবার যেতে আপত্তি হলো কেন? এই যে পুলিশের লোকদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে তারা ঘুষ দিতে গিয়েছিলেন, তারা মিথ্যে করে প্রেস কনফারেন্স করে বলেছিলেন, এটা তো একদম প্রমাণিত যে মিথ্যে কথা বলেছিলেন। এই যে কমিশনার অফ পুলিশ প্রমাণ লোপাটের কাজে যুক্ত ছিলেন, তো এই ব্যাপারে পুলিশ অফিসারদের তারা ভালোভাবে জিজ্ঞাসাবাদ করলেন না কেন? বা মমতা ব্যানার্জি যে রাত 2টো পর্যন্ত কমিশনারের সঙ্গে যে কথা বলছিলেন, আমি আগেও বারবার বলেছি যে এটা কোনো সৎ কাজের জন্য এত রাত পর্যন্ত কথা বলার কোনো দরকার ছিল না। তাহলে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ কেন করা হলো না? এখনো কি আপনি চান মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে জিজ্ঞাসাবাদ? অবশ্যই। কারণ মমতা ব্যানার্জি ছিলেন পুলিশ মন্ত্রী, পুলিশের লোকদেরকে সাসপেন্ড করা হয়েছে, তো পুলিশের লোকরা তো তার কথা শুনে কাজ করেছেন। মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর অধীনে কাজ করার প্রিন্সিপাল গ্রেফতার হয়েছেন, সে দুর্নীতির দায়ে এখনো তিনি ভিতরে আছেন। তো মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী এবং সেই দুর্নীতির অভিযোগ তার কাছে অনেক আগে করা হয়েছিল, তিনি কোনো ব্যবস্থা নেন। দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত না থাকতেন তাহলে কেন ব্যবস্থা নেননি? তাহলে এই জন্য তো মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং দরকার হলে গ্রেপ্তার করে হাজতে পাঠানো উচিত।
আমি একটা কথা বলবো, এই যে বিনীত গোয়াল রীতিমতো অভিষেক গুপ্তা তদানীন্তন ডিসি নর্থ এবং ইন্দিরা মুখোপাধ্যায় এবং বিনীত গোয়ালকে রীতিমতো নিলম্বিত করা হয়েছে যতদূর আমরা জানি। কিন্তু এখনো একটা প্রশ্ন উঠছে যে স্বাস্থ্য সচিব যে তদানীন্তন স্বাস্থ্য সচিব ছিলেন, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে, নারায়ণ স্বরূপ নিগম, তিনি এখনো বয়াল তবিয়তে কাজ করছেন কেন স্যার? তো স্বাস্থ্য সচিবের মাধ্যমেই মমতা ব্যানার্জি এই অপরাধগুলো করিয়েছিলেন এবং স্বাস্থ্য সচিবকেও এই ব্যাপারে পুরোপুরি জিজ্ঞাসাবাদ করা উচিত এবং দরকার হলে গ্রেপ্তার করা উচিত স্বাস্থ্য সচিবকে এবং স্বাস্থ্যমন্ত্রীকে। আমি বলবো জুনিয়র ডাক্তারদের ভূমিকা নিয়ে কি বলবেন, অনিকেত মাহাতোদের ভূমিকা নিয়ে কি? দেখুন, ব্যক্তিগতভাবে একজনের বিরুদ্ধে বলতে যাওয়া ঠিক হবে না, কিন্তু ওই জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেছিলেন বলে আমরা আজকে অনেক কিছু জানি। অতএব তারা যদি আন্দোলনটা না করতেন তাহলে এই আরজি করের ব্যাপারটা এত প্রচার পেত না বা আজকে যা ঘটছে সেটা ঘটতো না। একটা বিষয় সামনে এসেছে যে একাধিক ফান্ড যে রেইজ করা হয়েছিল, মানে আরজি করের চিকিৎসক তরুণীর নিহত চিকিৎসক তরুণীর নামে, সেটা ধর্মতলায় তারা ওয়াই চ্যানেলে জুনিয়র ডাক্তাররা যখন আন্দোলন করেছিল সেখানেও একাধিক ফান্ড এসেছিল, কিন্তু আরজি করে চিকিৎসক তরুণীর মা কিন্তু একদম লিখিতভাবে ছাড়াও মৌখিকভাবে অনেকবার অভিযোগ তাকে করতে শোনা গিয়েছে যে কোনো রকম ফান্ড তাদের হাতে পৌঁছয়নি, একাধিক টাকা ফান্ড নয় ছয় হয়েছে। সে প্রসঙ্গে জুনিয়র ডাক্তারদের ভূমিকা নিয়ে কি বলবেন? ফান্ডটা তোলা হয়েছিল, সেটা কি যাকে হত্যা করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল তার মা বাবাকে দেওয়ার জন্য তোলা হয়েছিল? যদি তোলা হয় তাহলে তিনি কথা বলতে পারেন, কিন্তু এই ফান্ডটা যদি আন্দোলন চালানোর জন্য তোলা হয় এবং তার জন্য খরচ করা হয় তাহলে তো এরকম প্রশ্ন ওঠে না। স্যার, আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে। আরজি কর কাণ্ডে এই যে পানিহাটির প্রাক্তন তৃণমূল যে বিধায়ক ছিলেন নির্মল ঘোষ এবং কাউন্সিলর এবং সোমনাথ দেকে জিজ্ঞাসাবাদ করলো ইতিমধ্যেই সিবিআই। শেষকৃত্যের রাতে ঠিক কি হয়েছিল এটা একটা প্রশ্ন, কারণ একাধিকবার নিহত চিকিৎসক তরুণীর মা এবং বাবা বলেছেন তাদের কোনো রকম পারমিশন ছাড়াই বডি ডিকম্পোজ করে দেওয়া হয়েছিল, অর্থাৎ পুড়িয়ে দেওয়া হয়েছিল। কি বলবেন, মানে ঠিক রীতিমতো এই উত্তর খুঁজতে নতুন করে তদন্ত করতে শুরু করেছে সিবিআই। কি বলবেন, নেপথ্যে কি কোনো চাপ কাজ করেছিল? দেখুন, এটা তো এখন সকলেই জানেন যে মার্ডার এবং রেপে ময়না তদন্ত সূর্যাস্তের পর করার কথা না। তো পার্টির নেতারা হুমকি দিয়ে সেটা রাত্রে করিয়েছিলেন, সেটা আমার কথা নয়। যে তিনজন ডাক্তার করেছিলেন তাদের প্রধান গণমাধ্যমে এটা বলেছে। ওতে পোস্টমর্টমটা জোর করে করানো হয়েছে। তারপর তার বাবা মার অনুমতি ছাড়াই ডেড বডিটা পুলিশ এবং পার্টির লোকেরা নিয়ে চলে যায়। তার বাবারা এখানে বসেছিলেন, থানাতে চাইছিলেন, বডি তো তাদেরকে দেওয়ার কথা। তারপরে সেখানে পুলিশের লোকেরা ঘুষ দিতে চায়, তারপরে সেই ডেড বডিটা শ্মশানে নিয়ে যাওয়া হয়। তার আগে যে ডেড বডি ওখানে ছিল শ্মশানে, তো সেই ক্রম অনুসারে ডেড বডি পোড়ানোর কথা, চুল্লিতে তোলার কথা, কিন্তু আগের ডেড বডি গুলো রেখে পুলিশ এবং পার্টির লোকেরা প্রভাব খাটিয়ে এই ডেড বডিটা চুল্লিতে তুলে পুড়িয়ে দেয়। এবং এই পোড়ানোর জন্যে তার বাবা বা মা কারো সই নেই, সেই পার্টির লোকদের সই আছে। তো পার্টির লোকদের যে ইন্টারেস্ট ছিল সেটা প্রকাশ পেয়েছে। আপনি যাদের নাম বলছেন, যে আজকে জিজ্ঞাসাবাদ করেছে, তাদের একজন অন্যজনকে পিঠ চাপড়িয়ে দিয়ে বলেছে ওয়েল ডান বাই বয়। তো এই ডেড বডিটা পুড়িয়ে দেওয়া ওয়েল ডান, তার মানে তারা দ্বিতীয়বার পোস্টমর্টম করলে কিছু প্রমাণ বেরিয়ে আসবে, সেই প্রমাণটা লোপাট করাটাকেই ওয়েল ডান বলছেন। তাহলে তাদের তো ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা উচিত, যারা এই ডেড বডিটা, নির্মল ঘোষকে। নির্মল ঘোষকে, ওই সোমনাথকে, সঞ্জীবকে, যারা যারা এর সঙ্গে যুক্ত ছিলেন সকলকে। একদমই। স্যার, তদন্তের এতদিন পরে রীতিমতো এই ধরনের অভিযোগ সামনে আসাকে আপনি কিভাবে দেখছেন? আবেশ ব্যানার্জির যোগাযোগ না, আপনি এই যে কথাগুলো বললেন সেগুলো এখন আসেননি। আবেশ ব্যানার্জির কথাটা আমি শুনছি, অন্য লোকেরা জানতেন কিনা আমার জানা নেই। তা আমি তো আবেশ ব্যানার্জির কথা আপনাকে বললাম যে অভিযোগটা গুরুতর, কিন্তু সেটা তখনই গুরুত্বপূর্ণ হবে যখন
প্রমাণ দিয়ে তাকে প্রতিষ্ঠা করা যাবে। আদৌ কি প্রতিষ্ঠা করা যাবে তদন্তের এতদিন পরে এই নামগুলো সামনে আসা কিভাবে দেখছে? আই উইটনেস যদি থাকেন এবং তিনি যদি সাক্ষী দেন তাহলে প্রতিষ্ঠা করা যাবে। না, এতদিন বিলম্ব হলো। সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করলে সেই রক্তটা যে পরীক্ষা করা যেত সেটা এখন আর সম্ভব নয়। কারণ আপনি তো জানেন যে সে রক্তগুলো তো ধুয়ে ফেলেছে, এমনকি সেই বাথরুম থেকে কিছু প্রমাণ পাওয়া যাবে বলে সেই বাথরুমটা ভেঙে দেওয়া হয়েছিল। সেটাও সন্দেহজনক কাজ কারবার। যখন তদন্ত চলছে তখন সেটা ভাঙা হচ্ছে। অনেকে বলে নারায়ণ স্বরূপ নিগম তদানীন্তন স্বাস্থ্য সচিবের লেখা চিঠিতে শিলমোহর দিয়েই তিনি এই বাথরুম ভাঙতে অনুমতি দিয়েছিলেন, তাই এই মুহূর্তেই কি নারায়ণ স্বরূপ নিগমকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা উচিত? জিজ্ঞাসাবাদ করা উচিত, এবং যদি দেখা যায় যে তিনি এই ব্যাপারে অপরাধী তখন হেফাজতে নেওয়ার প্রশ্ন আসছে। স্যার আমি বলবো নিহতের পরিবারের আস্থার সংকট দূর করতে তদন্তকারী সংস্থাগুলো ঠিক কি করা উচিত বলে বা কিভাবে তদন্ত করা উচিত বলে আপনি মনে করেন? দেখুন, সব সময় তদন্তকারীদের নিরপেক্ষভাবে দক্ষতার সঙ্গে তদন্ত করা উচিত। তাতে তাদের উদ্দেশ্য হওয়া উচিত সত্যটা প্রতিষ্ঠা করা। যিনি অভিযোগ করছেন তাকে সন্তুষ্ট করাও নয়, যার বিরুদ্ধে অভিযোগ তাকেও সন্তুষ্ট করা নয়, সত্যিটা প্রতিষ্ঠা করা। স্যার এই যে বিচারপতি চন্দ্রচূড় তদানীন্তন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন ডিওয়াই চন্দ্রচূড়, আইনজীবী অভিষেক মনু সিংভি, কপিল সিব্বাল এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে সমস্ত ডাক্তার উপস্থিত ছিলেন তাদের সকলকে তদন্তের আওতায় আনলেই কি তবেই অভয়ার বিচার পাওয়া যাবে বা এই মামলার নিষ্পত্তি করা সম্ভব বলে আপনি মনে করছেন? দেখুন, মামলার তদন্ত করার সময় সবকিছু যাচাই করা দরকার। তো সেখানে যে ডাক্তারবাবু ছিলেন তাদের একজন তো বলেছেন যে আমাদেরকে হুমকি দিয়ে পোস্টমর্টম করানো হয়েছে। তো যদি তারা হুমকির মুখে পোস্টমর্টম করে থাকেন তাহলে যেগুলো তাদের করার কথা ছিল সেগুলো তারা ঠিক ঠিক করতে পেরেছিলেন কিনা, বা তারা প্রভাবিত হয়ে অন্যরকম করেছিলেন, তো সেটা তো অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত বা তদন্তের আওতায় আনা উচিত। ইনক্লুডিং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন সেই অনুসারেই তো তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। অনেকে তিনি রাত 2টো পর্যন্ত কমিশনারের সঙ্গে কি কথা বলছিলেন, আমি তো আবারও বলছি, কমিশনার ও পুলিশ পুলিশ মন্ত্রীর সরাসরি অধীনে কাজ করেন না, হোম সেক্রেটারি তাদের মাঝখানে আছেন। কিছু জানতে হলে তো হোম সেক্রেটারির মাধ্যমে হওয়া উচিত ছিল, না হয়ে মুখ্যমন্ত্রী যেটা করছিলেন সেটাই একবার ফোন করলেন বোঝা যায়, কিন্তু রাত 2টো পর্যন্ত কথাবার্তা, এটা তো ইঙ্গিত করে যে তিনি বেআইনি কিছু কাজ করছেন। স্যার একটা প্রশ্ন করব আমি, সেটা হচ্ছে এই যে ডিওয়াই চন্দ্রচূড় যার কথা একাধিকবার এই মামলার ক্ষেত্রে উঠেছে এবং তিনি রীতিমতো ডাক্তারদের কথা বারংবার বলেছেন, এই মামলা রীতিমতো অনেকে বলেন এই মামলার ভিতটা যে শক্ত ভিতটা ছিল সেই ভিতটা কার্যত নড়িয়ে দিয়েছিলেন তদানীন্তন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডিওয়াই চন্দ্রচূড়। তার কোথাও গিয়ে কি এই মামলার স্বার্থে ডিওয়াই চন্দ্রচূড়কেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা যায়? দেখুন, জজ সাহেবদের বিরুদ্ধে কোনো মামলা করতে গেলে অনুমতি নিতে হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হলে সে অনুমতি নেওয়া হয়। অতএব কোনো তদন্তকারী অফিসার সরাসরি তাদেরকে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন না। তবে তিনি কি জন্য এই মামলাটা নিজে থেকে কেউ অ্যাপ্রোচ করেনি, ওই যার নাম বলছেন তখন চিফ জাস্টিস ছিলেন, সুপ্রিম কোর্ট নিয়ে নেয়। নিয়ে যারা বিচার প্রার্থী ছিলেন তাদের কোনো বিচার পাওনা হয়নি, কিন্তু মমতা ব্যানার্জির কিছু সুবিধা হয়েছিল যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছিলেন, তাদের আন্দোলন থেকে সরিয়ে কাজে যোগ দিতে সুপ্রিম কোর্ট বাধ্য করেছিল। সেটা তিনি কেন করেছিলেন তিনিই বলতে পারবেন, চিফ জাস্টিস সাহেব চন্দ্রচূড় সাহেব। কিন্তু তিনি অভয়ার পরিবারের বিচার পাওয়ার ব্যাপারে কোনো রকম সাহায্য করেননি। খুব বড় কথা বললেন আপনি, রীতিমতো আমি বলবো যে দলটাকে, এবার একটু রাজনীতির প্রশ্নে আসবো, পশ্চিমবঙ্গের বঙ্গ রাজনীতিতে দলটাকেই লাটে তুলে ভাইপো ঘুরছে প্রাইভেট জেটে। কি ব্যবসা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এত টাকা আসছে কিভাবে, কি বলবেন? দেখুন, তার দলের মুখপাত্র বলতে পারছেন না যে পার্টির টাকায় গিয়েছেন না নিজের টাকায় গিয়েছেন বা অন্য কারো টাকায় গিয়েছেন।
তিনটে ক্ষেত্রেই প্রশ্ন আছে। যদি নিজের টাকা যায় এত টাকা তিনি পেলেন কোথায়? যদি অন্যের টাকা যায় তাহলে অন্যের টাকায় তিনি পাবলিক সার্ভেন্ট হিসেবে যান কি করে? আর যদি পার্টির টাকায় যান তাহলে পার্টি কেন তাকে এই সময় এত টাকা দিচ্ছে? অতএব এটা পুরোপুরি প্রশ্নের ব্যাপার এবং এটা গ্রহণযোগ্য নয়, এটুকু আমি বলতে পারি। যে পার্টির টাকা মানে তো জনগণের কাছ থেকে তোলা টাকা, সেই টাকা দিয়ে একটা বিমান ভাড়া করে চলে যাচ্ছেন পার্টির একজন নেতা, যে পার্টির এমএলএরা এমপিরা তাদের সঙ্গে নাই। তো তখন পার্টির টাকা যদি খরচ করা হয় তাহলে তার পিছনে এত টাকা কেন খরচ করা হবে? আর তিনি যদি নিজের টাকায় যায় এত টাকা তিনি কোথায় থেকে পাবে? যদি অন্যের টাকায় যায় তাহলে একজন পাবলিক সার্ভেন্ট কেন অন্য টাকায় যাবে? আ এ আ এই যে তৃণমূলের যে ফান্ডে যে টাকা রয়েছে, এই টাকা ঠিক কি করা উচিত বলে আপনি মনে করছেন? এই কোটি, কোটি টাকা? দেখুন, পার্টির ফান্ডে যে টাকা আছে, এখন তো যেহেতু এমএলএরা এমপিরা সরে গিয়েছেন মমতার থেকে, তো এর পরে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবেন যে কারা সত্যিকারের এখন তৃণমূল পার্টি। তাহলে যারা হবেন তারাই তো সেই অর্থ দাবি করতে পারবেন, অন্যরা পাবেন না বলে আমি যতটুকু সাধারণ বুদ্ধিতে বুঝি। এবং সেটা ঠিক হওয়ার জন্য আমার ধারণা এই আদালত থেকেই রায় হতে হবে। আমার শেষ একটাই প্রশ্ন আপনার কাছে স্যার, যে রীতিমতো কয়লা, চাকরি, মাটি চুরির পরে ত্রাণ দুর্নীতিতে মানে অভিযুক্ত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর স্যার বাকি থাকলোটা কি? মানে একদিকে কয়লা, চাকরি, মাটি চুরি, একাধিক দুর্নীতিতে রীতিমতো তদন্তে জর্জরিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই খবরগুলো কিন্তু আমাদের সামনে বারংবার আসছে। কিন্তু পশ্চিমবঙ্গের জনগণ তাও তো ব্যাকুল হয়ে পড়েছেন একটা সংবাদ দেখবেন বলেই। আর সমাজ মাধ্যমে একটা প্রশ্ন বারংবার উঠে আসছে যে শুধু কি ডাকাডাকি হাঁকাহাঁকি হবে? ভাইপোকে জেলে ভরা হবে কবে? অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় বা জেলের ভেতরে কবে দেখতে পারবেন পশ্চিমবঙ্গবাসী? এই প্রশ্ন পশ্চিমবঙ্গবাসী সমাজ মাধ্যমে ভিড় করে তুলে ধরছেন, কি বলুন? আমার মনে হয় সেদিনটা আর খুব বেশি দূরে নেই, যেদিন এই অভিষেক ব্যানার্জিকে তদন্তকারী সংস্থার লোকেরা হাজতে পাঠাবেন, কোর্টে পাঠাবেন এবং তারপরে জেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে ফাঁসির দড়িতে ঝুলে যাবেন তবুও কেউ তাকে তুলতে পারবেন না। এখন এই কথা বলবেন? দেখুন, উনি বলেছেন যে একটা ফাঁসির মঞ্চ তৈরি করুন, তো জেলের মধ্যে ওটা তৈরি করাই তো আছে। উনি বলেছেন যদি প্রমাণিত হয়, প্রমাণিতটা কে করবেন? এই তো কোর্ট যখন বলবেন তখন প্রমাণিত হবে। উনি তো ওটা লোককে বিভ্রান্ত করার জন্য বলেছিলেন, কারণ লোক যদি বলে যে তুমি দোষী, উনি তো মানবেন না। আর উনি দোষ করলেও তো দোষ স্বীকার করবেন না। অতএব ওগুলো তিনি লোককে বিভ্রান্ত করার জন্য বলেছিলেন। এখন ফাঁসির মঞ্চ জেলে তৈরি করা আছে, আর তিনি দোষী কিনা সেটা কোর্টই সিদ্ধান্ত নেবে। আর যেদিন সিদ্ধান্ত নেবেন সেদিন ওনাকে বলতে হবে না, পুলিশের লোকেরা ওটাকে ধরে নিয়ে গিয়ে তুলে দেবে।